আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব, বলছে অ্যান্টনি ব্লিংকেন। এরপরে জানিয়ে দেব আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় কোনো পদক্ষেপ নেয়নি ইরান। সর্বশেষ রয়েছে সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়, বলছেন বিদ্রোহী নেতা জুলানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি ব্রাসেলসে গিয়েছিলেন, আর সেখানে ইইউ শীর্ষ বৈঠক নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনাও করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো যেন ইউক্রেনে সৈন্য পাঠায়। ইউরোপের অন্য দেশগুলো নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তা আর তারা চান না। তবে ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন, তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি আরও বলেছেন, আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে শীর্ষ বৈঠকের আগে বলেছেন, ইউক্রেনে যা দরকার সেটা তাদের দেওয়া জরুরি, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না। সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে হতে পারে তা নিয়ে রুটে কোনো কথা বলেননি। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি ত্বরান্বিত হতে পারে বলেন জল্পনা কল্পনা রয়েছে। জার্মানি চ্যান্সেলর ওলাফ শলজ মনে করেছেন, ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার। ইউক্রেনে জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কিভাবে পৌঁছতে চায়। শলজ মনে করেন, ইউক্রেনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলে আমার মনে হয়েছে ইউক্রেন নিয়ে একসঙ্গে একটা ইতিবাচক নীতি নিয়ে চলা সম্ভব হবে। শলজ সম্প্রতি আস্থা ভোটে পরাজিত হয়েছেন। আগামী ফেব্রুয়ারি শেষে জার্মানিতে নির্বাচন করা হবে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব, বলছে অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। এই শর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল আরাবিয়া। শীর্ষ মার্কিন কূটনৈতিক বলেছেন, ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ এই মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবিকাঠি এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্লিংকেন বলেন, প্রথমে গাজা যুদ্ধবিরতি জরুরি, এরপর একটি অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে ফোকাস করা দরকার, যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে। অবশ্য এই মূল চাবিকাঠি হল ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। বুধবার প্রকাশিত পররাষ্ট্র বিষয়ক একটি সাক্ষাৎকারে ব্লিংকেন জানিয়েছেন, আগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্লিংকেন বলেন, তবে এটি ঘটতে হলে আমাদের গাজায় শান্ত হওয়া দরকার এবং এটি সৌদির কাছ থেকে স্পষ্ট বার্তা, আমাদের একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ দরকার। আর গত এক বছরে বেশ কয়েকটি বৈঠক হওয়া সত্ত্বেও সম্প্রতি এই সপ্তাহে সৌদি আরব স্বাভাবিকীকরণের বিনিময়ে তার দাবিগুলো সহজ করতে ইচ্ছুক। রিয়াদে বারবার পূর্ব জেরুজালেমের সাথে 1967-তে সীমান্তের উপর ভিত্তি করে একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তার অনড় অবস্থানে জানিয়েছেন। গত বছরের 7 অক্টোবর থেকে 44,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলে বোমাবর্ষণে নিহত হয়েছেন। ইসরায়েলিরাও নিয়মিতভাবে মানবিক সাহায্যকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সতর্ক বার্তায় পরিণত হয়েছে। ওয়াশিংটন ও বাইডেন প্রশাসন ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে উল্লেখ করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচিত। ওয়াশিংটন এবং বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে উল্লেখ করতে ব্যর্থ হওয়ায় ব্যাপকভাবে সমালোচিত। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনীত মধ্যপ্রাচ্যের বিষয়ক দূত স্টিফেন উইটফকে সৌদি আরব পাঠিয়েছিলেন
করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ্য পথ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত থেকে সরে আসলে মুসলিম বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে সৌদি আরবের। এদিকে আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান। কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া ছাড়াই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দেখল ইসরায়েল। একসময় ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেনি উপসাগরীয় এই দেশটি। বিশ্লেষকদের মতে এর পেছনে যে কারণ তার জন্য দায়ী বাশার আল আসাদ নিজেই। দীর্ঘ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেও আসাদ যে টিকে ছিলেন তার কর্তৃত্বটা অবশ্য ইরান ও রাশিয়ার। আসাদ রেজিমকে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে আসছে তেহরান, কিন্তু আসাদ সরকার সুযোগ পেয়ে বিরোধীদের সঙ্গে বসে রাজনৈতিক মীমাংসা যেমন করতে পারেননি, তেমনি ধরে রাখতে পারেনি ঘনিষ্ঠ মিত্র ইরানকেও। ফলে বসে বসে আসাদের পতন দেখা ছাড়া সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তেহরান। কিন্তু কেন? এই বিষয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি নিবন্ধে লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক মাজেদ মান্দর। নিবন্ধে তিনি লিখেছেন, আসাদের পতন সবচেয়ে সুস্পষ্ট শিক্ষা হচ্ছে বিদেশি পৃষ্ঠপোষকদের উপর নির্ভর করা এবং সেই সমর্থন কখনো শেষ হবে না এটা বিশ্বাস করা। বাশার আল আসাদের ক্ষেত্রে এটা ছিল অনিবার্য এক পরিণতি। আসাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন, তার মধ্যে এই আত্মবিশ্বাস জন্মেছিল যে প্রতিরোধ অক্ষে তিনি একটা অপরিহার্য অংশ। উদাহরণ হিসেবে মাজেদ মান্দর উল্লেখ করেছেন, গেল ১৩ বছরে সিরিয়ায় ৫০ থেকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করে ইরান। এটা ২০২৩ সালে ইরানের মোট জিডিপি ৭.৫ থেকে ১২.৫%। নিষেধাজ্ঞায় থাকা একটা দেশের জন্য এটা নিশ্চিত করে বিশাল অঙ্ক। এই বিশাল বিনিয়োগ আসাদের মধ্যে তার অপরিহার্যতা নিয়ে একটা বিভ্রম তৈরি করেছিল বলে দাবি রয়েছে তার। সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বলছে বিদ্রোহী নেতা জোলানি। সিরিয়ার নতুন নেতা আহমদ আল শরা বলেছেন, দীর্ঘ যুদ্ধ সিরিয়া ক্লান্ত হয়ে পড়েছে এটা ঠিক, তবে প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য দেশটি হুমকি স্বরূপ নয়। সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এত কিছুর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ এগুলো পুরানো শাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। অত্যাচারিত ও অত্যাচারীকে একই দৃষ্টিতে দেখা উচিত নয়। গত ২ সপ্তাহেরও কম সময়ের আগে বাশার আল আসাদ সুদীর্ঘ শাসনামলের পতন ঘটানোর আন্দোলনের নেতৃত্ব দেয় আহমেদ আল শারা। তিনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের নেতা। আগে তিনি মোহাম্মদ আবু জোলানি নামে পরিচিত ছিলেন। তিনি এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, কারণ আল কায়েদার একটি শাখা বিশেষ করে এর যাত্রা শুরু হয়েছিল। তবে ২০১৬ সালে এটি আলাদা হয়ে যায়। আহমেদ আল শারা দাবি করেছেন, এইচটিএস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তিনি বলেছেন, তারা কখনোই বেসামরিক মানুষ বা এলাকাকে লক্ষ্যবস্তু করেনি। প্রকৃতপক্ষে তিনি তাদেরকে আসাদ শাসনের অপরাধের শিকার বলে মনে করেন। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানাতে চান এমন কোনো কথাও তিনি অস্বীকার করেছেন। আহমেদ আল শারা বলেন, সিরিয়া ও আফগানিস্তান এই দুই দেশের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বলেন, আফগানিস্তানের সমাজ ব্যবস্থা হলো গোত্রভিত্তিক আর সিরিয়ার মানুষের মানসিকতা ভিন্ন। তিনি এও জানিয়েছেন যে নারী শিক্ষার মতো বিষয়ে তারা বিশ্বাস করেন। ইদলিবে প্রায় ৮ বছর ধরে তাদের বিশ্ববিদ্যালয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।